স্বাগত নিউজ 24 সকালের সংবাদে আপনাদের সাথে আছি আমি পার্থ বণিক। সোমবার নয়, সারা দেশে সর্বাত্মক লকডাউন শুরু হচ্ছে বৃহস্পতিবার। শনিবার সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে সরকারের উচ্চ পর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। তবে সীমিত পরিসরে শুরু হবে সোমবার। কঠোর লকডাউন বাস্তবায়নকে চ্যালেঞ্জ হিসেবেই দেখছে কোভিড-19 সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শ কমিটি। কমিটির সভাপতি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ জানান, লকডাউন কার্যকর করতে সরকারের সংস্থাগুলোর মধ্যে সর্বোচ্চ সমন্বয়ের চেষ্টা নিয়ে মাঠে থাকবে পুলিশ, বিজিবি, সেনাবাহিনী। বিস্তারিত জানাচ্ছেন প্লাবন রহমান। কঠোর লকডাউনের সিদ্ধান্তে পরিবর্তন এনেছে সরকার। শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারের উচ্চ পর্যায়ের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সোমবার থেকে সীমিত পরিসরে শুরু হচ্ছে লকডাউন। এই সময় থেকে গণপরিবহন বন্ধ হয়ে যাবে, তবে আর্থিক প্রতিষ্ঠান থাকবে খোলা। এছাড়া অন্যান্য কিছু প্রতিষ্ঠানও সীমিত পরিসরে চালু থাকতে পারে। আর 7 দিনের সর্বাত্মক লকডাউন শুরু হবে আগামী 1 জুলাই বৃহস্পতিবার থেকে। ওই সময়েও শিল্প কলকারখানা লকডাউনের আওতার বাইরে রাখা হতে পারে। এই সময়ে রপ্তানিমুখী কার্যক্রম সচল রাখার স্বার্থে ব্যাংকিং সেবাও চালু রাখা হতে পারে। লকডাউনে জরুরি সেবা ছাড়া বাকি সবকিছু বন্ধ হয়ে যাবে। এই বিষয়গুলো রোববার স্পষ্ট করা হবে। অবশ্য সংক্রমণ হারে হ্রাস টানতে লকডাউনের সময়সীমা আরো বাড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। এরপরে প্রয়োজন হলে সেটা আমরা বাড়াবো, কঠোরভাবে যাতে করে সকলে প্রতিপালন করে সেই জন্য আমরা সেখানে বেশ কড়াকড়ি থাকবে। সেই জন্য পুলিশ থাকবে, আপনার বিজিবি থাকবে, সেনাবাহিনীও থাকতে পারে। আগের অভিজ্ঞতা থেকে অনেকে প্রশ্ন করছেন, লকডাউন বাস্তবায়নে সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলোর মধ্যে সমন্বয় হবে কিভাবে? জবাব দিয়েছে পরামর্শ কমিটি। আপনি যে উদ্বেগের কথা তুলেছেন বা আশঙ্কার কথা বলেছেন, এটা তোলা হয়েছিল এবং অলরেডি আমরা লক্ষ্য করেছি যে বলা হচ্ছে এবার অফিস, আদালত, সরকারি এভরিথিং উইল বি ক্লোজ। শুধুমাত্র আমরা যেটা জানি 3 দিনের জন্য 28, 29 এবং 30, যেহেতু এটা জুন ফাইনাল, কিছু ব্যাংক খোলা থাকবে, তাও সীমিত আকারে। এবং এনবিআর যেহেতু ট্যাক্সের ব্যাপার আছে, কারণ 30 জুনের মধ্যে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, এগুলোও সীমিত আকারে খোলা থাকবে, এরপরে সেটাও খোলা থাকবে। সর্বোচ্চ সমন্বয়ের মাধ্যমে জনগণকে লকডাউন মানাতে পুলিশ, বিজিবি ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠে থাকতে পারে সেনাবাহিনীও। আমার ওভারঅল যে ফ্লেভারটা আমি পেয়েছি যে এবার যথেষ্ট সমন্বিতভাবে তাদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য সরকার চিন্তা ভাবনা করেছে এবং প্রতিজ্ঞাবদ্ধ। দেশে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে সরকার এবছর প্রথমে 5 এপ্রিল থেকে 7 দিনের জন্য গণপরিবহন চলাচল সহ বিভিন্ন ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করে, পরে তা আরো কয়েক দফা বাড়ানো হয়। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। লকডাউনের ঘোষণায় আতঙ্কে ঢাকা ছাড়ছে অসংখ্য মানুষ। গণপরিবহন বন্ধ থাকলেও পথে পথে বাড়িমুখী মানুষের দীর্ঘ লাইন। সীমাহীন ভোগান্তি মাথায় নিয়ে অজানা গন্তব্যের উদ্দেশ্যে পথে নামা মানুষ বলছেন, লকডাউনে জীবন জীবিকার অনিশ্চয়তা থেকেই বাড়িমুখী হয়েছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন মৌ খন্দকার। লকডাউনের ঘোষণায় ঢাকা ছাড়ছে মানুষ। লম্বা ছুটিতে আয় থাকবে না, খাবে কি, চলবে কিভাবে, এই আতঙ্ক ভর করেছে বিশেষ করে কম আয়ের মানুষের মাঝে। সরকার 1 সপ্তাহের লকডাউন দিলেও বাড়ি ফেরা যাত্রীরা ভাবছেন সময় আরও বাড়তে পারে। রাতে সরেজমিনে গাবতলী গিয়ে দেখা যায় সড়কে কেবল মানুষ আর মানুষ। দূরপাল্লার পরিবহন না থাকায় সড়ক জুড়েই মানুষের অপেক্ষা আর গাড়ি পাওয়ার আশায় ছোটাছুটি। ফলে কল্যাণপুর থেকে আমিনবাজার পর্যন্ত দেখা যায় তীব্র যানজটের। কঠোর লকডাউন, সে কারণে গরিব মানুষ চিন্তা করছে যে দেশে গিয়ে খাই গিয়ে ঢাকা শহরে মেরে কি করুম। সবাই সিগনাল না মানে উল্টা পাল্টা চালাইছে, রাস্তার এই সাইডও বন্ধ, ও সাইডও বন্ধ। হামাদপুর থেকে গাবতলী আছে 4 ঘন্টা, আমি একজন ড্রাইভার, 4 ঘন্টা আসছে এখানে। স্বাস্থ্যবিধি উপেক্ষা করেই হাজার হাজার মানুষ গাদাগাদি করে পিকআপ কিংবা ট্রাকে পাড়ি দিচ্ছে মহাসড়ক। এমনিতেই পরিবহন না থাকায় ভোগান্তি, তারপর যানজট, সেই ভোগান্তিকে বাড়িয়ে দেয় কয়েক গুণ। অভিযোগ আছে ট্রাফিক পুলিশের গাফিলতি আছে। সরকার বলতেছে লকডাউন, অথচ যাত্রী অহরহ যাত্রী যাচ্ছে, যার কোনো লাগাম নেই। এবং বর্তমানে যে পরিস্থিতি, স্বাস্থ্যবিধি সবকিছু উপেক্ষিত। ট্রাকে যাইতে হবে, বাস নাই, বাস তো চলতেছে না, আমার ইমার্জেন্সি যাওয়া লাগবে, সেই জন্য যাইতেছে। কালকে থেকে লকডাউন শুনছি, কালকে থেকে লকডাউন দেবে, দেশের বাড়ি যাচ্ছি। গাবতলী ইউনিয়নের ট্রাফিক সার্জেন্টরা জানান, যানজট নিরসনে তারা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। পুলিশ নিরলসভাবে কাজ করতেছে এবং পরিশ্রম করতেছে যাতে কোনো সমস্যার সৃষ্টি না হয়। সবাই একটা অন্য সমাজে বেশি যাতায়াত করতেছে, যার জন্য মানুষজন, তারপরে বিভিন্ন পণ্যবাহী ট্রাক
সবকিছু মিলে অন্য দিনের তুলনায় অনেক বেশি চাপ বেশি আমাদের উপরে। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় কোভিড ডেডিকেটেড সরকারি হাসপাতালগুলোর আইসিইউ ওয়ার্ডে কোনো বেড খালি নেই। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা রোগীদের আইসিইউ পেতে থাকতে হচ্ছে অপেক্ষায়। রাজধানীর বেশ কয়েকটি হাসপাতালে গিয়ে দেখা যায় একই চিত্র। সাধারণ বেড ফাঁকা থাকলেও পূর্ণ হচ্ছে খুব দ্রুতই। চিকিৎসা সংশ্লিষ্টরা বলছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোরভাবে স্বাস্থ্যবিধির মেনে চলার বিকল্প নেই। বিস্তারিত জানাচ্ছেন হাবিবুল ইসলাম হাবিব। করোনার ডেল্টা ভেরিয়েন্ট দেশে শনাক্তের পর থেকে প্রতিনিয়ত লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত মৃত্যুর সংখ্যা। ঢাকা মহানগরীর বেশ কয়েকটি কোভিড ডেডিকেটেড হাসপাতালে গিয়ে দেখা যায় ফাঁকা নেই কোনো আইসিইউ বেড। ঢাকা মহানগরীতে 13টি কোভিড ডেডিকেটেড সরকারি হাসপাতালের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে 20টি আইসিইউ বেড রয়েছে, যার কোনোটি ফাঁকা নেই। মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে 24টি, বিএসএমইউতে 20টি, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে 10টি, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে 10টি আইসিইউ বেডের একটিও খালি নেই। তবে বেশিরভাগ হাসপাতালে কোভিড ডেডিকেটেড সাধারণ বেডের প্রায় অর্ধেকই ফাঁকা রয়েছে। উদ্বেগের বিষয়, করোনার তৃতীয় ঢেউয়ে দ্রুত পূর্ণ হয়ে যাচ্ছে এসব বেডও। জীবনের ঝুঁকি জেনেও নিরলস কাজ করে যাচ্ছেন নার্স ও চিকিৎসকরা। একটা পেশেন্ট যখন বাড়িতে না আমরা যদি শুধু নর্মাল ওয়ার্ডে পাঠাই, তখন আমাদের খুব ভালো লাগে যে না, এই পেশেন্টটা এখান থেকে যেতে পারছে। ঢাকা এবং মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বলছেন, রোগীর চাপ বেড়ে যাওয়ায় আইসিইউ বেড ফাঁকা থাকছে না। 1 সপ্তাহ 2 সপ্তাহ থেকে আমাদের আইসিইউ বেড একেবারেই খালি থাকছে না। যেই হারে বাড়তেছে, আমাদের আশঙ্কা যেটা, এই হারে যদি বাড়তে থাকে তাহলে আগামী 2 সপ্তাহের ভিতরে এই হাসপাতালে রোগী ভর্তি হয়ে যাবে এবং কোনো সিটে আর খালি থাকবে না। বলছেন, এখনই যদি করোনার লাগাম টানা না যায় তাহলে সামনে আরো ভয়াবহ মাসুল দিতে হতে পারে। রাজধানীর হাসপাতালগুলোর গেল কয়েকদিনের পরিসংখ্যান দেখলে খুব সহজে অনুমান করা যায় যে কোভিডের যে নতুন ভেরিয়েন্ট ডেল্টা কত ভয়াবহ আকার ধারণ করছে দেশব্যাপী। রাজধানীর হাসপাতালগুলোর আইসিইউ যে বেড রয়েছে তা কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাচ্ছে, প্রতিনিয়ত মারা যাচ্ছে নতুন নতুন রোগীও। এমন পরিস্থিতিতে শুধু শহর কিংবা গ্রাম নয়, একেবারেই দেশের আপাদমস্তক প্রত্যেকটি মানুষেরই এই কোভিড মোকাবেলায় স্বাস্থ্যবিধি মানার উপর জোর তাগিদ দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। এদিকে সীমান্ত জেলা কুষ্টিয়ায় করোনা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না করোনার সংক্রমণ। বিস্তারিত জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুজ্জামান। জাহিদ, কুষ্টিয়ায় করোনা পরিস্থিতির সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? জানিয়ে দিই যে কুষ্টিয়া সর্বাত্মক লকডাউন চলছে এবং সেই 7 দিনের যে লকডাউন ঘোষণা করা হয়েছিল তার আজকে শেষ দিন। এবং এই সর্বাত্মক লকডাউনে সব ধরনের যানবাহন এবং দোকানপাট, মোট কথা সবকিছু বন্ধ থাকার কথা ছিল। এবং আমি যদি আপনাকে বলি যে গত 24 ঘন্টা এখানে 195 জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এই শনাক্তের এই সংখ্যা কিন্তু সর্বকালের মধ্যে কুষ্টিয়ায় সর্বোচ্চ। এবং যেহেতু পরীক্ষার সংখ্যা বাড়ানো হয়েছে, সে কারণেই কিন্তু আসলে শনাক্তের সংখ্যা বেশি দেখা যাচ্ছে। অর্থাৎ এটাই ধরে নেওয়া যায় যে যত বেশি পরীক্ষার সংখ্যা বাড়ানো হবে তত কিন্তু আসলে এই করোনা সংক্রমিত রোগীর সংখ্যা পাওয়া যাবে। আমরা দেখেছি যে গত 24 ঘন্টায় এখানে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়েছে 478 জনের, এবং এর এই র্যাপিড অ্যান্টিজেন টেস্ট সংখ্যা বাড়ানো হচ্ছে, আরো বাড়ানো হবে বলে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে। এবং কুষ্টিয়া জেনারেল হাসপাতালের যে অবস্থা, সেখানে এখন কোভিড পজিটিভ 164 রোগী আছে এবং যা সব মিলিয়ে জেলায় করোনা রোগী আছে 1720। এবং এর অনেক রোগী কিন্তু মানুষ বাসা বাড়িতে, নিজ বাড়িতে চিকিৎসাধীন আছেন। এবং এর বাইরেও অনেক এলাকা থেকে ঠান্ডা, কাশি এবং জ্বরের রোগী আছেন যারা আসলে এই টেস্টের আওতায় আসেনি, এমন সংবাদ কিন্তু আমরা পাচ্ছি। এই যখন নাজুক পরিস্থিতি, তখন কিন্তু চিকিৎসকরা বলেছেন যে এই স্বাস্থ্যবিধি না মানা এবং বিধিনিষেধ লকডাউন গলিয়ে মানুষ যখন চলাচল করছে, তার প্রেক্ষিতেই কিন্তু আসলে এই করোনা সংক্রমণ বাড়ছে এবং মৃত্যুর সংখ্যা বাড়ছে। আমরা বাস্তবে এসেও সেরকম পরিস্থিতি দেখেছি। আমি আছি কুষ্টিয়া
হরিপুর সংযোগ সেতুতে এটি একটি চেকপোস্ট এবং এখান থেকে মানুষ কিন্তু শহরে প্রবেশ করছে এবং এখানে চিকিৎসকরা যেমন বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেছেন যে মানুষের খাবারের এবং জীবিকার নিশ্চয়তা না করে লকডাউন শাটডাউন যাই করেন কোনো কিছুতে কাজ হবে না এবং সেরকম পরিস্থিতি আমরা কিন্তু দেখছি এই হরিপুর সেতু দিয়ে শ্রমজীবী মানুষ কর্মজীবী মানুষ তারা কিন্তু শহরে প্রবেশ করে সকালে। আমি যদি আপনাকে দেখাই যে মানুষের কিন্তু এখানে একটি ভিড় লেগে গেছে এবং পুলিশ এই চেকপোস্টে কাউকে ঠিক মতো প্রবেশ করতে দিচ্ছে না, যানবাহন এবং মানুষের চলাচল নিয়ন্ত্রণ করছে। তারপরেও কিন্তু মানুষ আসলে এই ফাঁক গলিয়ে তারা ভেতরে প্রবেশ করছে। আমি কথা বলেছি কুষ্টিয়া জেনারেল হাসপাতালের উপপরিচালক ডাক্তার আব্দুল মোমেন এবং কুষ্টিয়ার অন্যতম জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার আমিনুল ইসলাম রতন। তারাও কিন্তু বলেছেন যে এই লকডাউন বা স্বাস্থ্যবিধি এইগুলো ঠিক মতো মানা হচ্ছে না। তারা আমাকে বলেছেন যে মানুষের যদি জীবিকার ব্যবস্থা নিশ্চিত করে 15 দিনের যদি একটি কঠোর লকডাউন দেওয়া যায় তাহলেই কিন্তু কুষ্টিয়ার এই করোনা পরিস্থিতির উন্নতি হতে পারে, নচেত আর কোনো উপায় এখানে নেই। এবং যে হারে রোগী বাড়ছে তাতে কিন্তু তারা উদ্বেগ প্রকাশ করেছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। আমি চলে যাচ্ছি স্টুডিওতে পার্থ। ধন্যবাদ জাহিদ আপনাকে। দর্শক, কুষ্টিয়া করোনা পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুজ্জামান। এবার আমাদের বিশেষ আয়োজন মাদকের ছোবলে দেশ। এলএসডি, আইস সহ নতুন ধরনের মাদকে সয়লাভ দেশ। এরই মধ্যে আইসের একটি বড় চালানো ধরা পড়েছে। মাদক বিরোধী অভিযানের সঙ্গে পাল্লা দিয়ে মাদকের বিস্তার ছড়িয়েছে শহর থেকে গ্রাম পর্যন্ত দেশের প্রতিটি অঞ্চলে। বেসরকারি হিসেবে দেশে মাদক সেবীর সংখ্যা 75 লাখের বেশি। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনীর বিভিন্ন সংস্থার হিসেবে দেশে প্রায় 8.5 লাখ মাদক মামলায় আসামি গ্রেফতার হয়েছে 10 লাখেরও বেশি। মাদকের বিস্তার ও নিয়ন্ত্রণের চিত্র তুলে ধরেছেন ফখরুল ইসলাম। সেবনকারীর কাছে মাদক যতটা না গুরুত্বপূর্ণ তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ চোরাকারবারি কিংবা বিক্রেতার কাছে, কারণ এর পেছনে বিপুল অর্থের হাতছানি। তাই গত 2 দশকে নিয়ন্ত্রক সংস্থার চেয়েও অতি ধূর্ত কৌশল ব্যবহার করে দ্রুত বিস্তার ঘটায় মাদকের। সেবনকারীদের আকৃষ্ট করতে দেশে বিস্তার ঘটিয়েছে শক্তিশালী মাদক এলএসডি ও আইস বা ক্রিস্টাল মেথের। পুরনো মাদক এলএসডির ব্যবহার আবারও শুরু হয়েছে দেশে। এতে মারাও যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। এছাড়া 2019 সালে নতুন মাদক আইস বা ক্রিস্টাল মেথ প্রথম ধরা পড়ার পর সম্প্রতি 10 কোটি টাকা মূল্যের সবচেয়ে বড় চালানটি ধরা পড়ে কক্সবাজারে। দেখুন, যারা মাদক আসক্ত হয় তারা একটা থেকে একটা সুইচ ওভার করে। যখন যেরকম এলএসডি অত্যন্ত মাইক্রো লেভেলে আসে, সেগুলো ধরার জন্য আমরা চেষ্টা করছি। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য বলছে দেশে প্রায় 24 ধরনের মাদক ব্যবহার হয়, যার মধ্যে সবচেয়ে বেশি ধরা পড়েছে ইয়াবা ও গাঁজা। তথ্য বলছে গত 12 বছরে ধরা পড়েছে বিপুল পরিমাণ ফেন্সিডিল, হেরোইন, কোকেন, গাঁজা সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য। প্রতিরোধে সারা দেশে 8,31,000 মাদক মামলার বিপরীতে গ্রেফতার হয়েছে 10,59,000 আসামি। মাদকের প্রবেশদ্বার হিসেবে সীমান্ত সংলগ্ন 32 জেলাকে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। যারা মাদকের সাথে ব্যবসার সাথে জড়িত, যারা এটার পাইকারি ব্যবসা করে, এটার এই ব্যবসা করে, যারা খুচরা করে ব্যবসা এবং যারা সেবন করে পাচার করে, তাদের আমাদের তালিকা আছে। তাদের বিরুদ্ধে আমরা আমাদের আইন প্রয়োগ করে থাকি এবং যখনই কোনো খবর পাই আমরা সে বিষয়ে আমরা ব্যবস্থা নিয়ে থাকি। বেসরকারি হিসেবে দেশে মাদক সেবীর সংখ্যা 75 লাখেরও বেশি। আর এই মাদক সেবনে দেশ থেকে প্রতি বছর পাচার হচ্ছে 10,000 কোটি টাকার বেশি। পাচারকারীরা মাদক বিস্তারের নিরাপদ রুট হিসেবে এখন বেছে নিয়েছে আকাশপথকেও। বিভিন্ন শক্তিশালী সিন্ডিকেটের মাধ্যমে এসব মাদক ছড়ায় শহর থেকে গ্রামে। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। সীমান্তের 12টিরও বেশি পয়েন্ট দিয়ে দেশে মাদক প্রবেশ করছে। গোয়েন্দা তথ্য বলছে এসব মাদক কারবারের সঙ্গে জড়িত 2,500-এর বেশি চোরা কারবারি। ভারত থেকে গাঁজা, ফেন্সিডিল এবং মিয়ানমার থেকে ইয়াবা বাংলাদেশের জন্য আসলেও কোকেন, খাট, আইস, হেরোইন, এলএসডি মূলত অন্য দেশে পাচারের রুট হিসেবে বাংলাদেশকে পাচারকারীরা ব্যবহার করে। এসব তথ্য আইন প্রয়োগকারী সংস্থার। নাইম আল জিকোর প্রতিবেদন।
পৃথিবীর মানচিত্রে বাংলাদেশকে খুব ক্ষুদ্র দেখালেও ভৌগোলিক কারণে এই দেশকে মাদক পাচারের সহজ রুট হিসেবে বেছে নিয়েছে মাদক মাফিয়ারা। পাশাপাশি বাংলাদেশের চাহিদা মেটাতে ইয়াবা, গাঁজা, ফেন্সিডিল সহ প্রচলিত বেশ কিছু মাদকের যোগান দিচ্ছে তারা। আর এসব মাদক আসছে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি, পঞ্চগড়ের বাংলাবান্ধা, দিনাজপুরের হিলি, লালমনিরহাটের বুড়িমারি, রাজশাহী, ফেনী, কুমিল্লা, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার সহ সীমান্তের 12টিরও বেশি পথ দিয়ে। কখনো জুতার ভেতর, কখনো বাসা বদলানোর নামে আসবাবপত্রে, কখনো বা গাড়িতে গোপন চেম্বার বানিয়ে শপিং ব্যাগ, ফল, মাছ, মৃতদেহ, অ্যাম্বুলেন্স সহ বিভিন্নভাবে এসব মাদক পরিবহন করছে তারা। আর এভাবেই রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে পৌঁছে যাচ্ছে নেশাদ্রব্য, যার বড় গ্রাহক উঠতি বয়সীরা। যে বডির মধ্যে কিভাবে সেটা অন্য চেম্বার বানিয়ে আনে, ইভেন লাশের ডেড বডির সাথে এরকমভাবে এনেছে, কিছু কিছু অ্যাম্বুলেন্সও ওরা ইউজ করছে। তো আমরা চেষ্টা করছি, মানে ওরা যে কৌশল পাল্টাচ্ছে, আমাদের গোয়েন্দা ইউনিট আছে, আমরা চেষ্টা করছি গোয়েন্দা ইউনিটের মাধ্যমে খোঁজখবর নেওয়ার জন্য। গোয়েন্দা তথ্য বলছে দেশে 2500-এর বেশি চক্র মাদক চোরাচালানে জড়িত। তবে এসব মাদকের অধিকাংশ বাংলাদেশকে রুট হিসেবে ব্যবহার করে ইউরোপ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ভারত সহ বিভিন্ন দেশে পাচার হয়ে যায়, যার মধ্যে অনেক চালান ধরাও পড়েছে। দেখেন, সাম্প্রতিককালে একটা কন্টেনার আসছিল এখানে, সেখানে কোকেন ছিল এবং সেটা কিন্তু জাহাজটাকে ধরা হয়েছে। সেটা কিন্তু ইউরোপের একটা কান্ট্রির দিকে যাচ্ছিল, বাংলাদেশে সে ট্রানজিট ছিল। তো এইরকম একটা বিরাট অঙ্কের মাদক বাংলাদেশ দিয়ে পাচার হচ্ছে বাইরে। বেসরকারি প্রতিষ্ঠানের গবেষণা বলছে দেশে বর্তমান 75 লাখ তরুণ মাদকাসক্ত। দ্রুত নিয়ন্ত্রণ না করা গেলে 2022 সালে এই সংখ্যা কোটি পার হবে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। নিউজ 24, ঢাকা। সকালের সংবাদে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সকালের সংবাদ। বিএনপি ভাইস চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে মন্তব্য করায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডক্টর জাফরুল্লাহ চৌধুরীকে শাসিয়েছেন কেন্দ্রীয় ছাত্র দলের নেতারা। শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপি নেতাদের উপস্থিতিতেই জাফরুল্লাহ চৌধুরীকে হেনস্থা করা হয়। বক্তব্যে তারেক রহমানকে 2 বছর চুপচাপ বসে থাকার পরামর্শ দেন তিনি। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। তারেক 2 বছর চুপচাপ বসে থাকো, পারো তো বিদেশের লেখাপড়াতে যুক্ত হয়ে যাও, সেখানে বহুভাবে লেখাপড়া করা যায়। তারেক রহমানকে নিয়ে মন্তব্য করলে এভাবেই জাফরুল্লাহ চৌধুরীর দিকে তেড়ে আসেন ছাত্রদল নেতা ওমর ফারুক কায়সার। বেশ কিছু সময় ধরে চলে বাকবিতণ্ডা, দেওয়া হয় হুমকিও, অথচ মঞ্চে উপস্থিত বিএনপি নেতারা ছিলেন নিশ্চুপ। আমি ব্যাপারটা বুঝি বাকবিতণ্ডা শেষে আবারও বক্তব্য রাখেন জাফরুল্লাহ চৌধুরী। বলেন যতই হুমকি দেওয়া হোক তিনি তার বক্তব্য চালিয়ে যাবেন। আমার মতো লোককে যাদের বয়স হয়েছে ওই ভয় দেখিয়ে জাফরুল্লাহ চৌধুরীর কণ্ঠস্বর বন্ধ করা যাবে না। আমি যেটাকে ভালো মনে করব, যেটা জাতির জন্য উপযুক্ত মনে করব, যেটা জাতির জন্য প্রয়োজন মনে করব, সেই সম্পর্কে কথা বলেই যাব, সেটা কারো পছন্দ হোক বা নাই হোক। বিএনপিকে এগিয়ে নিয়ে যেতে জাইমাকে দায়িত্ব দেওয়ার কথা বলেন জাফরুল্লাহ চৌধুরী। বিএনপি পরিচালিত হচ্ছে আল্লাহর ওহী দিয়া। সে ওহী লন্ডন থেকে ভেসে আসে, ইনারা এক একজন, বাইরের থেকে হুকুমনামা দিয়ে হবে না। এই নানা সুজান আজকে সবার সম্মিলিত প্রচেষ্টা ছাড়া কোনো হবে না। বিএনপিকে জাগতে হলে আমি মনে করি জাইমাকে এই দেশে আসতে হবে। অনুষ্ঠানে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা ডক্টর আনওমা ইসরুল হক মিলনের সভাপতিত্বে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপির ভাইস চেয়ারম্যান সাংবাদিক শওকত মাহমুদ উপস্থিত ছিলেন। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর জিয়াদ আল মালুম মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল 67 বছর। তিনি শারীরিক বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। গেল 25 মে তিনি হৃদরোগে আক্রান্ত হন। তখন তাকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্ট দেয়া হয়। অবস্থার আরও অবনতি হলে 2রা জুন তাকে সিএমএইচে স্থানান্তর করা হয়। শনিবার রাত 1:45টার দিকে সিএমএইচে তার লাইফ সাপোর্ট খুলে ফেলা হয়। 2010 সালে অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হলে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য জিয়াদ আল মালুম প্রসিকিউটর হিসেবে নিয়োগ পান।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অন্য রোগের চিকিৎসা নিতে ভর্তি হয়ে করোনায় আক্রান্ত হচ্ছেন অনেকে। গড়ে প্রতিদিন 22 জন করে হাসপাতালের ভেতরেই সংক্রমিত হয়েছেন। কর্তৃপক্ষ বলছে একই ছাদের নিচে কোভিড ও নন কোভিড রোগীদের চিকিৎসা দিতে গিয়ে উত্তরাঞ্চলের ভরসার এই হাসপাতালটির এমন পরিস্থিতি। এসএ বাপ্পির ক্যামেরায় রাজশাহী থেকে কাজী সাহেদের প্রতিবেদন। চাঁপাইনবাবগঞ্জের হরিপুরের শিশু নাবিল মাথায় আঘাত পাওয়ায় গত 16 জুন সদর হাসপাতাল থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরদিন হাসপাতালের নিউরো সার্জারি বিভাগে ভর্তি করা হয় নাবিলকে। গত সোমবার সেখানেই করোনা পজিটিভ হয় শিশুটি। সে কারণে মাথার চিকিৎসা ছাড়াই ফিরতে হয় নিজ বাড়িতে। গত 15 দিনে নাবিলের মতো অন্যান্য রোগে হাসপাতালে ভর্তি হওয়ার পর করোনায় আক্রান্ত হয়েছেন 332 জন, যা গড়ে প্রতিদিন 22 জন। গত বুধবার রেকর্ড সংখ্যক 42 জন আক্রান্ত হয়েছেন। ওই বাইপাস করা আছে, বাইপাসটা করার লেগে আবার আসছে। মানুষ মরতেই পারে, মানুষ হলো মানুষ, চলাফেরা করতে হবে সবাই, এটা এই জন্য। হাসপাতালে করোনা রোগীদের সঙ্গে থাকা স্বজন, আয়া ও ওয়ার্ড বয়দের স্বাস্থ্যবিধি না মানার প্রবণতাও ছড়াচ্ছে করোনা। সব রোগীকে একদম আমাদের অত লোক নাই যে প্রত্যেক রোগীর পাশাপাশি বসে আমরা বিদেশে যেমন দেওয়া হয় সেটা তো ওইভাবে নাই, সেজন্য আত্মীয় স্বজনকে থাকতেই হয়। কর্তৃপক্ষ জানিয়েছে 12টি ওয়ার্ড, 15টি কেবিন, 20টি আইসিইউ বেডে করোনা আক্রান্তদের চিকিৎসা চলছে। শনিবার সকাল পর্যন্ত চিকিৎসাধীন রোগী 1176 জন। একই ছাদের নিচে করোনা ও অন্যান্য রোগের চিকিৎসা চলছে। এ কারণে এত সংখ্যক মানুষ করোনায় সংক্রমিত হচ্ছে। আমরা তো নর্মাল রোগী অ্যাভয়েড করতে পারবো না। আমি যেটা আগে বলেছি যে হার্ট অ্যাটাক নিয়ে এসছে, কিডনি ডায়ালিসিস করতে হবে, ওর তো আসতেই হবে। প্রেগনেন্সি, ডেলিভারি হবে, তার তো আসতেই হবে। চলতি বছরের শুরু থেকে শনিবার পর্যন্ত 584 জন রোগী হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন। শুধু জুন মাসে রেকর্ড সংখ্যক 293 জন মৃত্যুবরণ করেছেন। কাজী সাহেদ, নিউজ 24, রাজশাহী। বগুড়া সদর উপজেলার একটি ইউনিয়নে মাত্র 3 কিলোমিটার সড়ক পাকা না হওয়ায় ভোগান্তি পোহাচ্ছেন 10,000 মানুষ। কৃষি নির্ভর ওই এলাকা থেকে দেশের অন্যতম বড় পাইকারি বাজার মহাস্থান হাট খুব কাছে হলেও পণ্য নিতে পারেন না কৃষকরা। ঝুঁকি নিয়ে হাসপাতালে যেতে হয় রোগীদের। সড়কটি সংস্কারে মানববন্ধনও করেছেন এলাকাবাসী। আব্দুস সালাম বাবুর তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। এটি ধান লাগানোর কোনো জায়গা নয়, তবুও প্রতিবাদ হিসেবে এখানেই ধান লাগিয়েছেন গ্রামবাসী। মানববন্ধন আর ধান লাগানোর মতো ব্যতিক্রমী প্রতিবাদ ছাড়া আর কিছুই করার নেই তাদের। এই চিত্র বগুড়া সদরের লাহিড়িপাড়া ইউনিয়নের। মাত্র 3 কিলোমিটার রাস্তা পাকা না হওয়ায় 7 গ্রামের অন্তত 10,000 মানুষের ভোগান্তি। সবজি ভান্ডার খ্যাত এই এলাকা থেকে দুই পাশের বড় 2 পাইকারি বাজার মহাস্থান আর চণ্ডীহারা হাটে যেতে মাথার ঘাম পায়ে ফেলতে হয়। বর্ষায় এই কষ্টের কোনো সীমা পরিসীমা থাকে না। কাঁচা ফসল আমাদের যে এলাকার বেশি মনে করেন যে আবাদ করে, কিন্তু ক্রয় বিক্রয় করার জন্য অনেক সময় আমরা মহিলা মানুষেরাই অনেক লোকের ভ্যান পার করে দিই। আমরা হাট বাজার করতে পারি না, আমরা গাড়ি চড়ে যে একটা সুবিধা মতো যাবো তাও যেতে পারি না। বর্ষাকালে এই সবজিটা তারা কোনো কর্মেই বিক্রি করতে পারে না, কম দামে এখানে তারা বিক্রি করে। বিয়ে শাদী আলে অন্তর ছেলে মেয়ের কয় কাতর জানি ঘুরিয়া যায়, বিয়ে শাদী বলতে দিবের পাচ্ছি না। সারা বছর তো সমস্যা আছে, কিন্তু বর্ষার টাইমে এত দুরূহ অবস্থা, আমাদের বাড়ির বাসা থেকে বের হওয়ার কোনো উপায় নাই। রোগী পরিবহন এখানে ভোগান্তির চরম মাত্রার নামান্তর। বিশেষ করে গর্ভবতী নারী আর চলাফেরা করতে না পারা বৃদ্ধদের হাসপাতালে নিতে হয় ঝুঁকি নিয়ে। একটা রুগী হলে আমরা রুগী মরে যাবি, তাও আমরা বগুড়া বা আমরা শহরে নিয়ে যেতে ডাক্তারের কাছে নিয়ে যেতে পারবো না। একটা ডেলিভারি হয় না, ডেলিভারি হবার দিলে গাড়ি পাওয়া যায় না। সড়কটির কিছু অংশে ইট বিছানো হয়েছে বলে জানান উপজেলা চেয়ারম্যান। পাকা সড়কের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দিয়েছেন তিনি। ইতিমধ্যে আমরা বগুড়া সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে ইট বিছানোর কিছু কাজ আমরা করেছি এবং এলজিডির তে আমরা এই রাস্তাটি অন্তর্ভুক্ত করেছি, যাতে অচিরেই এই রাস্তাটি কার্পেটিং হয় সেই ব্যবস্থা আমরা উপজেলা পরিষদের পক্ষ থেকে করবো ইনশাআল্লাহ। বগুড়া সদরের লাহিড়িপাড়া ইউনিয়নের সাতশিমুলিয়া থেকে ধাওয়াকান্দি পর্যন্ত এই সড়কের দৈর্ঘ্য। সড়ক দিয়ে আশেপাশের 7 গ্রামের মানুষের যাতায়াত। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সম্প্রতি নওগাঁর আম্রপালি আম আবারও গেল ইংল্যান্ডে। এ নিয়ে এবছর পরপর 2বার রপ্তানি হলো। শুধু ইংল্যান্ডে নয়, ফিনল্যান্ড, ইতালি ও সুইডেনেও নওগাঁর আম যাবে এবছর, এমনটাই আশা করছেন উদ্যোক্তারা। বাবুল আক্তার রানার তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সম্প্রতি দেশে আম উৎপাদনকারী জেলা হিসেবে বেশ পরিচিতি পেয়েছে উত্তরের সীমান্তবর্তী জেলা নওগাঁ। এ জেলার সাপাহার, পোরশা ও নিয়ামতপুর ও পত্নীতলার আংশিক এলাকা আম্রপালির জন্য বিখ্যাত। 21 জুন নওগাঁর বরেন্দ্র অ্যাগ্রোর মালিক সোহেল রানার বাগান থেকে আম্রপালি দ্বিতীয়বারের মতো ইংল্যান্ডে রপ্তানি হলো।
140 বিঘা জমিতে 1,500 আম্রপালি জাতের আম গাছ লাগিয়েছেন সোহেল রানা, আর সেখানে প্রায় 500 আম্রপালি গাছের ফ্রুট ব্যাগিং করেছেন কেবল বিদেশ রপ্তানির জন্য। আম্রপালি রপ্তানি করে বেশ লাভবান হয়েছেন বলে জানালেন তিনি। আগামীতে আমাদের কৃষি অফিসের সহায়তায় যে কন্ট্রাক্ট ফার্মিং করতে হয় আম রপ্তানির জন্য, এটা ইনশাল্লাহ আগামীতে ব্যাপক পরিসরে হবে এবং প্রচুর আমরা বৈদেশিক মুদ্রা আয় করতে পারবো। তার আমবাগানে 15 থেকে 20 জন শ্রমিক প্রতিদিন কাজ করে জীবিকা নির্বাহ করছেন বলে জানান শ্রমিকরা। আমরা এখানে 15-16 জন মিলে কাজ করি, আমরা এই থেকে আমরাও সংসার চালাই। তাদের দেখে আমরা শিক্ষিত যুবকেরা যে আমরা উৎসাহিত হচ্ছি। যে আম্রপালি দেশের বাজারে 2,000 টাকা মন দরে বিক্রি হয়, সে আম রপ্তানিকারকদের কাছে 4,000 টাকা মন দরে বিক্রি করছেন চাষিরা, জানান উপজেলা নির্বাহী অফিসার। এক্সপোর্ট হওয়ার পরে সেখান থেকে যে ফিডব্যাকটা এসেছে যে তারা এটার আমের যে গুণগত মান তাতে তারা অত্যন্ত সন্তুষ্ট। বিষমুক্ত আম চাষ এবং রপ্তানির কাজে কৃষি বিভাগ সব ধরনের সাহায্য করছেন বলে জানায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। যদি কোনো শিক্ষিত তরুণ বা বেকার কেউ তাকে অনুসরণ করেন, তা আমরা আশা করব আরও হয়তো ভালো করতে পারেন কেউ, তবে উনি যেটা করছেন এটা আসলে অনুসরণীয়। গত 17 জুন প্রথমবারের মতো 1 টন বা 1000 কেজি এবং 21 জুন 1240 কেজি আম্রপালি ইংল্যান্ডে পাঠিয়েছেন তিনি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সকালের সংবাদে নিচ্ছে আরো একটি বিরতি, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সকালের সংবাদ। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের খবর। উন্নয়ন প্রকল্পে ব্যয়ের নামে অপচয় বন্ধ করতে চেষ্টা করছে সরকার। অর্থমন্ত্রী বলেছেন, এই মুহূর্তে মানুষের জীবন বাঁচাতে টিকা কেনা, স্বাস্থ্য খাতে ব্যয় বাড়াতে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে সরকার। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠক শেষে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আহম মুস্তফা কামাল। এ সময় তিনি বলেন, করোনায় যারা নতুন করে দরিদ্র হয়েছে তাদেরকে তালিকা করে সহায়তা দেওয়া হবে। আমাদের এখন এই যে মাস্ক এবং as fast as possible, যত দ্রুত সম্ভব সেটা আমাদের করতে হবে এবং সেই কাজটি করা হচ্ছে। আমার থেকে টাকা নিয়ে আমরা অপচয় করবেন, এই অপচয় রোধ করার জন্য যে ডিস্টর্শন এখানে ওখানে হয় সেগুলো বন্ধ করার জন্য আমরা এই কাজটি করেছি। যারা গরিব যাদেরকে আমরা আইডেন্টিফাই করতে পারবো, আইডেন্টিফাইড যারা তাদের তো ডেফিনেটলি সহযোগিতা করা হবে। বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বাস্তবায়নের ক্ষেত্রে ঘাটতি রয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। মন্ত্রী বলেন, এডিপির ঘাটতি থাকলেও বর্তমানে পরিস্থিতির উন্নতি হচ্ছে। শনিবার ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অফ বাংলাদেশ IBFB আয়োজিত বাজেট আলোচনায় এসব কথা বলেন তিনি। অনলাইন মাধ্যমে আয়োজিত এই আলোচনায় সভাপতিত্ব করেন IBFB সভাপতি হুমায়ুন রশিদ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির গবেষক তৌফিকুল ইসলাম খান। এছাড়া বক্তব্য রাখেন বাংলাদেশের পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান ডক্টর এম মাসরুর রিয়াজ, NBR এর সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ সহ আরও অনেকেই। বাজেটটা আপনারা উনি বলছেন 3 মাস পর পর রিভিউ করার কথা, 6 মাসের পরে কিন্তু সংসদেই একটা রিভিউ পেশ করার কথা মানে অর্থমন্ত্রী মহোদয়, সেটা করা হচ্ছিল মুহিত সাহেবের সময় থেকে করা হচ্ছিল। সো দিস 6 মান্থস ইট ক্যান বি ডান ফর 3 মান্থস। আমার কোনো আপত্তি নেই। আই উইল ক্যারি দিস মেসেজ অ্যাক্রস। 2 মাস এটা হোপ যে আমরা এইগুলোকে বের করে আনতে পারবো। এবার আন্তর্জাতিক সংবাদ। করোনা ভাইরাস বিধিনিষেধের মধ্যে নিজ দপ্তরে এক নারী সহকর্মীকে জড়িয়ে ধরা ও চুমু খাওয়ার কারণে সমালোচনার চাপের মুখে পদত্যাগ করেছেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। শনিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের কাছে দেওয়া হ্যানককের পদত্যাগপত্র ডাউনিং স্ট্রিট প্রকাশ করেছে। মহামারীর বিরুদ্ধে ব্রিটিশ সরকারের লড়াইয়ে কেন্দ্রীয় স্থানে ছিলেন 42 বছর বয়সী হ্যানকক, কিন্তু গেল মাসে নিজের দপ্তরের সহকর্মীকে চুমু খাওয়া ও আলিঙ্গনের ছবি সান সংবাদপত্রে ফাঁস করে দেওয়ার পর শুক্রবার আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছিলেন হ্যানকক। জিনা কোলাডন গ্যালো নামের ওই নারী হ্যানককের দীর্ঘদিনের বান্ধবী এবং তার বিভাগে অনির্বাহী পরিচালক হিসেবে কাজ করছেন। হ্যানককের এমন কাণ্ড মন্ত্রিসভার আচরণবিধি ভেঙেছেন কিনা
ব্রিটিশ বিরোধী দল লেবার পার্টি এ প্রশ্ন তোলে। এমনকি তাকে স্বাস্থ্যমন্ত্রী পদ থেকে সরিয়ে দেওয়ার দাবিও ওঠে। এমন পরিস্থিতিতে চাপের মুখে পড়ে শনিবার তিনি পদত্যাগপত্র জমা দেন। শুরুতে করোনা ভাইরাসের ধকল সামাল দিতে স্পেন সরকারের হিমশিম খেতে হলেও প্রশাসনের কঠোর ভূমিকায় তা অনেকটা নিজেদের নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে স্পেন সরকার। বিশ্বে সংক্রমণের দিক থেকে দ্বিতীয় স্থানে অবস্থান করা দেশটির বর্তমান অবস্থান 11তম। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ শুক্রবার জানান, স্পেনে 26 জুন থেকে বাইরে গেলে মাস্ক পরার আর কোনো আইনি বাধ্যবাধকতা থাকবে না। স্পেনের প্রধানমন্ত্রী বলেন, সামনের দিনগুলোতে রাস্তাঘাট এবং আমাদের চেহারা আবার স্বাভাবিক অবস্থায় ফিরবে। সামাজিক দৃষ্টিকোণ থেকে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। মাস্ক পরা ছাড়াই রাস্তায় জীবন উপভোগ করতে পারবেন। সকালের সংবাদে নিচ্ছি আরও একটি বিরতির সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন সকালের সংবাদ। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামিতে ভবন ধসে নিখোঁজের সংখ্যা বেড়েই চলেছে। কর্তৃপক্ষ বলছে 12তলা ভবনের একাংশ ধসের পর এখন পর্যন্ত 159 জন নিখোঁজ রয়েছে। 12তলা ভবনটি ধসে পড়ার গেল দুদিনে 4 জনের মরদেহ উদ্ধার হয়েছে। প্রাণের সন্ধানে চলছে ব্যাপক উদ্ধার তৎপরতা। বৃহস্পতিবার 40 বছরের পুরনো ভবনের একাংশ পুরোপুরি ধসে পড়ে। এমন অবস্থায় উদ্ধার কাজে গতি আনার পাশাপাশি প্রয়োজনীয় সহায়তা দিতে কেন্দ্রীয় জরুরি বিভাগকে পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রের মিনিয়াপলিসে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডকে হত্যার দায়ে সাবেক পুলিশ কর্মকর্তা ডেরেক শভিনকে 22 বছর 6 মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। শুক্রবার মার্কিন আদালতের এই রায়কে ঐতিহাসিক বলছেন অনেকে। আদালতের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন ফ্লয়েডের পরিবার। 45 বছর বয়সী সাবেক এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আনা হত্যার 3টি অভিযোগই আদালতে প্রমাণ হয়। বিচারক বলেন, ক্ষমতা এবং কর্তৃত্বের অপব্যবহার এবং বিশ্বাসভঙ্গের কারণে তাকে সাজা দেওয়া হয়েছে। এবার খেলার খবর। বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে সাইফুদ্দিনের অলরাউন্ডার পারফরম্যান্সে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে 8 রানে হারিয়ে হ্যাট্রিক চ্যাম্পিয়ন হয়েছে আবাহনী লিমিটেড। অঘোষিত ফাইনালে টস জিতে ব্যাটিংয়ে নামা আবাহনীর শুরুটা ভালো হয়নি, তবে আবাহনীর হয়ে একাই 4 উইকেট শিকার করেন সাইফুদ্দিন। ম্যাচ সেরাও হয়েছেন এই পেস বোলার। দীর্ঘ 44 দিনের বিরতির পর মাঠে ফিরল প্রিমিয়ার লিগ ফুটবল। শনিবার রহমতগঞ্জের বিপক্ষে 2-1 ব্যবধানে জয় পেয়েছে বসুন্ধরা কিংস। গোল করেছেন সদ্য বাংলাদেশি নাগরিকত্ব পাওয়া এলিটা কিংসলে। অন্য গোলটি এসেছে রাউল বেসেরার হেড থেকে। মাহফুজুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। দীর্ঘ বিরতির পর মাঠে ফিরেছে প্রিমিয়ার লিগ। বসুন্ধরা কিংসের বিপক্ষে রহমতগঞ্জ কোচ গোলাম জিলানির কৌশল 4-1-4-1, তবে সেই কৌশল শেষ পর্যন্ত অস্কারের 4-3-3 ফরমেশনের কাছে হয়েছে পরাস্ত। 29 মিনিটে কিংসের উল্লাস। ফার্নান্দেজের অ্যাসিস্টে সদ্য বাংলাদেশি নাগরিকত্ব পাওয়া কিংসলের গোলে 1-0 ব্যবধানে এগিয়ে যায় বসুন্ধরা কিংস। 39 মিনিটের রেমির গোলে সমতায় ফেরে রহমতগঞ্জ, তবে 44 মিনিটে ফার্নান্দেজের নেয়া বাঁকানো ফ্রি কিক থেকে হেডে গোল করেন রাউল বেসেরা। 2-1 ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় কিংস। বিরতি থেকে ফিরে দলে 5 পরিবর্তন আনেন বসুন্ধরা কিংস কোচ। সুশান্তর বদলি নামা তারেক কাজী 87 মিনিটে প্রতিপক্ষের খেলোয়াড়কে ফাউল করলে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন, তবে শেষ পর্যন্ত তাতে ম্যাচের ভাগ্যে হয়নি কোনো পরিবর্তন। এদিকে বাংলাদেশি হিসেবে লিগে নিজের প্রথম গোলে উচ্ছ্বসিত এলিটা কিংসলে। This is my first official match as a Bangladeshi and I am very excited to score under the local sports and I wish to score more. মাহফুজুল ইসলাম, নিউজ 24, ঢাকা। দীর্ঘ 16 মাস পর বাংলাদেশের টেস্ট দলে ফিরলেন মাহমুদুল্লাহ রিয়াদ। জিম্বাবুয়ে সফরে বাংলাদেশের টেস্ট দলে তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে খবরটি জানিয়েছে বিসিবি। এদিকে টাইগারদের নতুন ব্যাটিং কোচের হট লিস্টে জেমি সিজন্সের নাম থাকলেও শেষ পর্যন্ত বিসিবি নিয়োগ দিল দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসম্যান অ্যাশওয়েল প্রিন্সকে।
আর স্পিন বোলিং কোচ হিসেবে দলে যোগ দিবেন লঙ্কান সাবেক স্পিনার রঙ্গনা হেরাত।